আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন তাহলে শহীদ জিয়ার মতো করে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন। সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে টিনের চালে কাউয়া তারেক জিয়া বলে মিছিল, দেখেন আরেকবার। আজকে দেখেন একের পর এক মিছিল। তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। খুব ভালো কথা, কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি? এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে। একটা দুইটা না, শয়ে শয়ে। এডিটর সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো, দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে। শুধু কি তাই, বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও। এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। দুই রকম কথা বললে তো হবে না। আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন, আপনার দলের লোকজনই ঘটাইতেছে। আপনারাই বলেন মব, আর এটা কি থানা ঘেরাও? এটা মব না? আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলে তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেন নাই নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি, আপনাদের দেখাই। এই ভিডিওটা আপনারা দেখেছেন না? তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাঙ্ক করা হয়েছে, মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি। আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে, সে ভিডিওটা দেখেই নাই, থাম্বনেল দেখেছে। ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকির ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে। খবরদার ভিডিও কলে দেখবে না, ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে। তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাশা মুসবি। ওই আইসা থাম্বনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে। এইগুলো হইতেছে বিএনপির সমস্যা। এইগুলো চলে হুজুগে। ওই যে হুইনা মুসলমান আছে না, এগুলো হুইনা বিএনপি। আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন কি বলে বিএনপির নেতা, রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে। সে তার নেতার পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলতেছে এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে। শুনেন, ভাষায় বলছি এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জ বাংলার মাটিতে জামাত এবং এনসিপি নেতাদেরকে কবর রচনা করা হবে। এর নাম হইতেছে আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি। আবার দেখেন তারেক জিয়াকে নিয়ে সন্তান বন্ধ কথা বলছে, তাই ছাত্রদল নেতা সদল বলতে যায় বয়োবৃদ্ধ পিতাকে শাসাইতেছে। সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছে, এর মধ্যে ক্ষমা না চাইলে যে জায়গায় পাই আমরা বিচার করব বলে হুমকি দিচ্ছে। শুনেন, বাড়িতে থাকে না, আপনার মাস্টার মানুষ, আপনারা সম্পূর্ণ শ্রদ্ধা দিয়ে গইতেছি। হ্যাঁ, এই যে আপনার মাস্টার, আপনি মাস্টার, আপনার ছেলে তারেক রহমানের গালিগালাজ করে, তারেক রহমানের এই ছেলে। এটা কাকা আমি আপনারা বলবো। আচ্ছা কাকা, আপনি 80 সালে বিএনপি করেন, আমার বাবা আওয়ামী লীগ করতো, সমস্যা নাই। কিন্তু তারেক রহমানের নামে যে এই ধরনের কথাবার্তা গুলো লেখে, তখন আমরা তো মনে করেন যে আল্লাহ নবীর করে তারেক রহমানের মানি, বাপদাদার চেয়ে বেশি মানি। এমন বিষয়টা হচ্ছে গিয়া উনি তো কোনো অপরাধ করে নাই, ওনারা এই যে গালিগালাজ করেছে বললো যে আমি একটা কথা শুনেন, আপনার ছেলেরে ফোন দা কইবেন যে সুলতানের রায় ছিল কালকে সকাল 10টার মধ্যে তার টাইম, কালকে 10টার মধ্যে যাতে ফেসবুকে যেটা লেখছে এটাতে কয় যে ভুল করছে, ভুল স্বীকার করে কাকা। যদি ভুল স্বীকার না করে এর বিচার কিন্তু আমরা মনে করেন যেই জায়গায় পাই আমরা বিচার করে দিব কাকা, যদি আমরা ব্যর্থ হন কাকা। আর বৃদ্ধ পিতা হাত জোর করে ভয়ে কাঁদতে শুরু করছে, বারবার বলতেছে সন্তান ক্ষমা চাইবে। যে নেতায় কাণ্ড ঘটেছে সে বারবার বলছে যে সে এর কারণে সে বহিষ্কার হইতে পারে, কিন্তু এতে তার কিছু যায় আসে না, কারণ জানে বহিষ্কার হইলে তার দল বহিষ্কার প্রত্যাহার করবে আমাদের অগোচরে। এটা সময়ের ব্যাপার, বহিষ্কার কাগজের ব্যাপার। এইবার শুনেন, এটা আমি লাইভে আছি কাকা, একদম মনে করেন যে সারা বাংলাদেশে দেখতেছে আমার নেতা একটা মানুষ দেখতে পারে, আমার বহিষ্কার করতে পারে, আমার কোনো আপত্তি নাই। যাই হোক, বিএনপি মানে শুধু এরা না, এর বাইরেও বিএনপি আছে, আর তারাই মেজরিটি। ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক, এটাই ছিল হাসিনার কূটনীতিক স্ট্যান্ড। এটা এক কেন্দ্রিক নীতি। ওই যে আলগা মোমেন বলছিল না, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের বিজয় মানে আমাদের বিজয়। শুনেন, আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন?
আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এই কূটনৈতিক স্ট্যান্ড তো টিকে নাই। এটা হইতেছে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ। আমাদের সব সম্পর্ক সব নতুন করে করতে হইতেছে না, আগে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে, এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, আমাদের ব্যুরোক্রেসি দুর্বল হয়েছে, আমাদের কূটনীতি দুর্বল হয়েছে, আমাদের ডিপ্লোমেসি দুর্বল হয়েছে। রাজনীতি প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষায় কি ভূমিকা রাখে? সুস্থ রাজনৈতিক দলগুলা নির্বাহী, আইন প্রণয়ন এবং বিচার বিভাগের ভারসাম্য রক্ষায় সহায়ক হয়। দলগুলোর অনুপস্থিতিতে রাষ্ট্রযন্ত্রের অঙ্গগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়। এর জন্যই কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয়, যেমন যেটা হয়েছিল হাসিনার আমলে, এবং এর ফলে বৈদেশিক হস্তক্ষেপের পথ উন্মুক্ত করে। আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি। ইরাক 2003 সালের পর থেকে বর্তমান পর্যন্ত ইরাকে কিন্তু একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে। কোন পার্টি? সেটা বাথ পার্টি। এটা পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, পশ্চিমা শক্তি নির্বাচন ব্যবস্থা চাপাই দিল, নিরাপত্তাহীনতা এবং জাতিগত বিভাজন রাষ্ট্রের ভিতরে সার্বভৌমত্ব কর্তৃত্বকে দুর্বল করে দিচ্ছে, আর রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারতেছে না ইরাক। জাস্ট বাথ পার্টি নাই জন্য, যত খারাপ পার্টি হোক। লিবিয়া গাদ্দাফি শাসনের পরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, গাদ্দাফির যে পলিটিক্স ছিল সেই পলিটিক্সটাকে পূরণ করতে পারে না। তাই দেশটাতে মিলেশিয়া, বিদেশি হস্তক্ষেপ প্রধান নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব আজও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। আবার দেখে আফগানিস্তানে মার্কিন দখলদারির সময় তারা তো সাহায্য দিয়েছে প্রচুর, নানা ধরনের কনসালটেন্সি দিয়েছে, মেলা মানুষকে শাসন ক্ষমতায় বসাইছে, নানা শক্তিকে ক্ষমতায় বসাইছে, কিন্তু দেশটা শান্ত হয় নাই, দেশে প্রগতিও হয় নাই, কারণ রাজনৈতিক শূন্যতা ছিল। রাজনৈতিক শূন্যতা থাকলে সেই দেশ যে আগায় না, তালেবান পূর্ব আফগানিস্তান তার প্রমাণ। এখন আগাইতেছে না? এখন আগাইতেছে। কেন আগাইতেছে? কারণ এখানে পলিটিক্যাল ভ্যাকুয়ামটা নাই, আর পূরণ হয়ে গেছে। রেসপেক্ট করে না তো পলিটিশিয়ানদেরকে। কেন করে না? কারণ আপনাদের মনে করে আপনারা চান্দা দিয়ে চলেন। বিএনপি এখন একটা সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। সামনে দুইটা পথ, একটা আত্মধ্বংসের আর একটা নবজন্মের। আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান, তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা, কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে। এদেশের জনগণ নতুন কিছু চায়, নতুন রাজনৈতিক কল্পনা, নতুন নৈতিক নেতৃত্ব, নতুন র্যাডিক্যাল চিন্তা। যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না, কর্মীদের কাজ দেন, শুধু ভীষণ দেন না, সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন। যদি আপনার দলের কর্মীরা আজকে হুজুগে চান্দাবাজে পরিণত হয়ে থাকে, তাহলে তার দায় নেতৃত্বকেই নিতে হবে। তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা। তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে। বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ: নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো, র্যাডিক্যাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া, আর 3 নাম্বার দলে থাকা ডিজিএফআর চাঁদা খাওয়া, রয়ের টাকা খাওয়া, নব্য দালাল, বেকার, অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম্য থামানো। এই রাজনৈতিক বিশৃঙ্খলা, ছিন্নমূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে রাজনীতির পরিণতি একটাই, নতুন করে একনায়কতন্ত্র আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ। বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তাড়াই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা। আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন, তাহলে শহীদ জিয়ার মতো করে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে মাটি কামড়ায় জনতার ভরসা অর্জনের রাজনীতি করে, না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে। এই সময়টাতে যারা সাহস করে সত্য বলছে, তারা বিএনপির শত্রু না। এই হুঁশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলোতে আপনাদের পতনই কেবল অনিবার্য না, তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি। সময় আছে, বদলান, নয়তো ইতিহাস বদলায় দেবে আপনাদেরকে। ইনকিলাব জিন্দাবাদ।